আজকে আমরা দেখব বিহেভিয়ারাল কর্পোরেট ফাইন্যান্স। আমরা এই পর্যন্ত যে টপিকগুলো দেখেছি আহ, সেগুলো রিলেটেড ছিল বিহেভিয়ারাল অ্যাসেট প্রাইসিং এর সাথে। আর আজকে যে টপিকটা সেটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সের সাথে। আপনারা কর্পোরেট ফাইন্যান্সে কোর্স করেছেন বা করবেন। সো আমরা কর্পোরেট ফাইন্যান্সে যে আলোচনাগুলো করি বেশিরভাগ আলোচনা হচ্ছে নিওক্লাসিক্যাল পার্সপেক্টিভ থেকে। So, আমরা কর্পোরেট ফাইন্যান্সের সেম জিনিসগুলোই আহ, দেখবো বিহেভিয়ারাল পার্সপেক্টিভ থেকে। সো আমরা জানি যে কর্পোরেট ফাইন্যান্সে তিনটা মেজর ডিসিশনের কথা বলা হয়। কেউ কি বলতে পারবেন যারা কর্পোরেট ফাইন্যান্স কোর্স করেছেন তিনটা মেজর ডিসিশনস কি? So dividend decision, financing decision, investing decision. আচ্ছা, তো এটার একটা সিরিয়াল আছে। সিরিয়াল বলতে ক্রনোলজি আছে। Serial financing, investing and dividend. ইনভেস্টিং, ফাইন্যান্সিং এন্ড ডিভিডেন্ড। সো আমরা জানি যে এই তিনটা ডিসিশন কতটুকু ক্রিটিক্যাল কর্পোরেট ফাইন্যান্সে, এবং এ নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়। এখন ম্যাটার হচ্ছে এই যে ফার্ম ডিসিশনস নিয়ে থাকে, কর্পোরেট ইনভেস্টমেন্ট, কর্পোরেট ক্যাপিটাল স্ট্রাকচার, দেন ডিভিডেন্ড পলিসি। এই ডিসিশনস গুলো নেওয়ার সময় বা এই ডিসিশনস গুলো যদিও ম্যানেজার্সরা নিয়ে থাকে, এই ডিসিশনস গুলো নেওয়ার সময় ম্যানেজার্সদের মার্কেট সম্পর্কে বুঝতে হয়। ফাইন্যান্সিয়াল মার্কেট যেটা আছে সেটার সাথে ম্যানেজারদের একটা না একটা কোনো না কোনো ভাবে একটা ইন্টারাকশন হয়। সো এই ইন্টারাকশনটা যে হয়, এই ডিসিশনটা যে নেওয়া হয়, এটা নেওয়ার পিছনে ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট এবং ইনভেস্টররা তাদের নেচার কেমন, এটা নিয়ে নিওক্লাসিক্যাল ফাইন্যান্সে কিছু স্ট্রং অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনস গুলো স্ট্রং বলছি এই কারণে, যদি আপনার অ্যাজাম্পশনস গুলো ট্রু হয়ে না থাকে, তাহলে নিওক্লাসিক্যাল ফাইন্যান্স এই ডিসিশনস গুলো সম্পর্কে যা বলছে বা যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে সেই স্টেটমেন্ট গুলো অনেকাংশে কাজ করবে না। এই জন্য বলছি স্ট্রং অ্যাজাম্পশনস। সো সেই অ্যাজাম্পশনসটা কি? সেই অ্যাজাম্পশনসটা হচ্ছে যে managers take for granted that markets are efficient, so prices reflect properly discounted cash flows at all times. So আমাদের হয়তো খেয়াল আছে যে আমরা মার্কেট এফিসিয়েন্সি সম্পর্কে কি বলেছিলাম। মার্কেট এফিসিয়েন্সিতে আমরা বলেছিলাম যে প্রাইস রিফ্লেক্ট দ্য ইনফরমেশন। সো আমরা জানি যে প্রাইস ইজ আ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোস। প্রাইস ইজ এ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোস। আমরা দেখিয়েছিলাম যে এই ক্যাশ ফ্লোস আর কামিং ফ্রম ডিফারেন্ট সোর্সেস, এবং ডিফারেন্ট সোর্সের সাথে ডিফারেন্ট ইনফরমেশন ইনভলভ আছে। সেই ইনফরমেশন গুলো ক্যাশ ফ্লোস কে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে সেই কনসিডারেশন আমাদের থাকতে হবে। এখন ম্যানেজার্সরা যখন ক্যাপিটাল রেজ করে, শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে, আমরা দুটো কন্ডিশনে দুটো সিনারিওর কথা বলছি। একটা সিনারিওতে আমরা বলছি যে ম্যানেজার্সরা মনে করে যে যেই মার্কেট থেকে আমরা ফান্ড রেজ করব সেই মার্কেটটা এফিশিয়েন্ট। সেই মার্কেট এফিশিয়েন্ট মানে কি, ইনভেস্টর যারা আছে সেই মার্কেটে দে প্রপারলি ডিসকাউন্ট দ্য ক্যাশ ফ্লোস টু অ্যাসেস দ্য প্রাইস। সো তখন মার্কেট কি হয়, এফিশিয়েন্ট হয়, এবং সেই প্রাইসে কি হয়, ট্রেডিং হয়। আর আরেকটা অ্যাজাম্পশনস হচ্ছে বা আরেকটা সিনারিও হচ্ছে যেখানে ইনভেস্টররা মনে করে নিচ্ছে যে ম্যানেজার্স আর রেশনাল। তার মানে হচ্ছে ম্যানেজার্স যে আমাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দিচ্ছে, ম্যানেজার্স যে আমাকে বলছে যে আমরা এত টাকা প্রফিট করেছি বা এত টাকা আমরা রিটার্ন অন অ্যাসেটস করেছি, এগুলোর মধ্যে কোনো ধরনের
অবিশ্বাসের জায়গা নাই, এবং ম্যানেজার্সরা শেয়ার হোল্ডার্স যা চাইছে সেই কাজটাই করছে, এবং শেয়ার হোল্ডার্স এবং ম্যানেজার্সদের ইন্টারেস্টের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। এই ব্যাপারটাকে ইনভেস্টররা ধরে নিচ্ছে। এখন ইনভেস্টররা ধরে নেয় বলে হচ্ছে ইনভেস্টররা ম্যানেজার্সদের সাথে ইন্টারাকশন করতে যায় এবং ম্যানেজমেন্টের কথাটা বিশ্বাস করতে চায়। এখন এই দুটো রেশনালিটির যে সিনারিও আমরা বলেছিলাম, এই সিনারিও গুলো থাকলে আমরা বিভিন্ন ধরনের ইরেলিভেন্স থিওরাম পাই। বিভিন্ন ধরনের ইরেলিভেন্স থিওরাম, যেমন আপনি পড়েছেন যে ক্যাপিটাল স্ট্রাকচারে আমি ডেট নিয়ে থাকি বা ইকুইটি নিয়ে থাকি, এটা যাই প্রপোর্শন আমি নিয়ে থাকি না কেন, এটা ফার্মের ভ্যালুকে ইনক্রিজ করে না। ফার্মের ভ্যালু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিক্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার। তো তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার ইরেলিভেন্স থিওরাম বলা হয়। নেক্সট আরেকটি রিলেভেন্স থিওরাম আছে যেটাকে বলা হয় ডিভিডেন্ড ইরেলিভেন্স থিওরাম। এখানে ব্যাপারটা হচ্ছে ডিভিডেন্ড মডিগ্লেনি মিলার দুটো থিওরামেরই প্রপোজ যারা করেছেন, তার মধ্যে মডিগ্লেনি মিলারের থিওরাম গুলো বেশ পরিচিত। প্রপোজিশন, যেটা প্রথমে বলেছি যে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন হ্যাজ নো রেলিভেন্স। এন্ড নেক্সট যেটা আমরা বলছি যে ডিভিডেন্ড, এখন ফার্মকে ক্যাশ ডিভিডেন্ড দিল নাকি দিল না সেটা ম্যাটার করছে না ফার্মের শেয়ার ভ্যালু ইনক্রিজ বা বাড়ানো বা কমানোর জন্য। কেননা মডিগ্লেনি মিলার বলছে যে ইনভেস্টররা চাইলে ডিভিডেন্ড বাসায় বসে বানাতে পারে। এটার অর্থ কি, যে অ্যামাউন্টের ডিভিডেন্ড আমাকে এই কোম্পানিটা দিবে আমি আশা করেছিলাম, যখন আমি এই ডিভিডেন্ডটা পাচ্ছি না, তখন আমি যত টাকা ডিভিডেন্ড চাইছি তত টাকার জন্য স্টক বিক্রি করব, আমার তো হোল্ডিংস আছে। তো এটা যদি আমি করতে পারি তাহলে ফার্ম আমাকে ডিভিডেন্ড দিল নাকি ডিভিডেন্ড দিল না সেটাতে আমার কিছু আসে যায় না, কারণ ডিভিডেন্ড দিয়ে আমাকে ক্যাশ ফ্লো দিবে, আমি শেয়ার বিক্রি করে ক্যাশ ফ্লো পাই, আমার তো আলটিমেটলি দরকার ক্যাশ ফ্লো। তো এই ইরেলিভেন্স থিওরাম গুলো যখন আসছে তার পিছনে বড় ধরনের অ্যাজাম্পশন হচ্ছে ম্যানেজার্স আর রেশনাল। এটা কারা ধরে নিচ্ছে? ইনভেস্টররা ধরে নিচ্ছে, আর ম্যানেজার্সরা ধরে নিচ্ছে ইনভেস্টরস আর রেশনাল। এখন এই আলোচনায় যদি আমরা রিয়েলিটি চিন্তা করি যে ম্যানেজার্স আর ইরেশনাল, ইনভেস্টররাও ইরেশনাল, এখানে যদি আমরা এই কথাটা বলি তাহলে আমরা আলোচনা কোনো উপসংহারে পৌঁছাতে পারবো না। আমাদেরকে দুটো সিনারিও, যে কোনো একটা সিনারিও চিন্তা করতে হবে। যখন আমি বলছি যে ইনভেস্টরস আর ইরেশনাল, তখন আমি ধরে নিচ্ছি যে ম্যানেজার্স আর রেশনাল। আর ম্যানেজার্স যখন রেশনাল তখন আমাদের যখন ইনভেস্টরস ইরেশনাল তখন ম্যানেজার্স রেশনাল, আর ম্যানেজার্স যখন ইরেশনাল তখন ইনভেস্টর রেশনাল। এখন আমরা দুই একটা শর্ট এক্সাম্পল দিই, তারপর আমরা ডিটেলে যাব। ধরে নেন যে মার্জার বা একুইজিশন গুলো হয়ে থাকে, এই মার্জার বা একুইজিশনে বেশিরভাগ ডিল ফেলিওর হয়। বেশিরভাগ ডিল কেন ফেলিওর হয়? কারণ একুয়ারিং কোম্পানির যিনি ম্যানেজার বা যারা ম্যানেজার, তারা কি টার্গেট কোম্পানিকে এভাবে সিলেক্ট করে যাতে শেয়ার হোল্ডার্সদের ভ্যালু বৃদ্ধি পায়? এটা একটা কোয়েশ্চেন। আনসার হচ্ছে অনেক সময় দেখা যায় যে ম্যানেজার্সরা শেয়ার হোল্ডার্সদের ভ্যালু বাড়বে নাকি কমবে এটাকে প্রায়োরিটাইজ করে একুইজিশনের ডিসিশন নেয় না। যেভাবে ডিসিশন নেয় সেটা হচ্ছে তারা চায় যে তাদের একটা কর্পোরেট এম্পায়ারির ফিলিংস হোক। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যখন একজন সিইও বলবে
আমার বিজনেসের সাইজ হচ্ছে 5,000 কোটি টাকা। এখন 5,000 কোটি টাকা কিভাবে আসলো? আমার বিজনেসের সেলস হচ্ছে 3,000। আমি যাকে টার্গেট করেছি বা যে কোম্পানিটা আমার একুয়ার্ড কোম্পানি, তার আপনার সেলস হচ্ছে 2,000 কোটি টাকা। তাহলে আমার টোটাল কত হলো? 5,000 কোটি টাকা। এখন আমি যখন বলবো যে আমার কোম্পানির এগ্রিগেট সেলস হচ্ছে 5,000 কোটি টাকা, আমি শেয়ার হোল্ডার্সদের থেকে ক্লেম করব যেহেতু আমি এত বড় একটা কোম্পানির সিইও, আমার ম্যানেজমেন্ট প্রচুর কাজ, আমার কম্পেনসেশন উইল বি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ মাই কোম্পানি। এখন সে আসলে একুইজিশনটা কেন করেছিল, তা সে যেন একটা ভালো কম্পেনসেশন পাই, সে যেন একটা বড় কোম্পানির সিইও এটা ফিল করতে পারে, এই পারপাসে। বাট দিন শেষে দেখা গেল সে যে একুয়ার করেছে যে কোম্পানিটা, সেই কোম্পানিটা আসলে একুয়ারিং কোম্পানির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা যে ধরে নিয়েছিলাম যে ম্যানেজার্স আর রেশনাল, নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স ধরে নিয়েছিল, সেটা আসলে কি থাকলো না, ট্রু থাকলো না। আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট সামটাইমস এনগেজ ইন সাম অ্যাকুইজিশনস হুইচ আর ভ্যালু ডেস্ট্রয়িং। এখন ম্যানেজার্স যদি রেশনাল হতো তাহলে তো সে ভ্যালু ডেস্ট্রাকটিভ অ্যাকুইজিশন করতো না। সে করেছে মানে সে কি করে নাই, সে শেয়ার হোল্ডার্স এর ভ্যালু ম্যাক্সিমাইজ করার জন্য কাজটা করে নাই। তার মানে ইনভেস্টররা যে ধরে নিয়েছে তাদের ইন্টারেস্ট এবং ম্যানেজারদের ইন্টারেস্টের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সে ধরে নেওয়াটা সঠিক হয় নাই। বোঝা গেছে? দেন আমরা যদি এখন উদাহরণ দিই যে ইনভেস্টরস আর ইরেশনাল, ম্যানেজার্স আর রেশনাল। আমরা ডিভিডেন্ড ইনিশিয়েশন এবং ডিভিডেন্ড ওমিশন এটার ব্যাপারে আলোচনা করেছিলাম। কেউ কি আমাকে একটু আনমিউট করে বলতে পারবেন কি আলোচনা আমরা করেছিলাম? ডিভিডেন্ড ইনিশিয়েট যারা করে তাদের তারা কি ফিডব্যাক পায় মার্কেট থেকে, আর যারা ডিভিডেন্ড ওমিট করে তারা মার্কেট থেকে কি ফিডব্যাক পায়? হুম, যারা ডিভিডেন্ড ইনিশিয়েট করে তাদের ওই স্টকের প্রাইস বৃদ্ধি পায়, আর যারা অমিট করে তাদের প্রাইস দেখা যায় যে হ্রাস পায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার প্রাইস হয়ে যায় তখন। আচ্ছা, কেউ কি অ্যাড করবেন আর কোনো ফিডব্যাক? কেউ কি আর কোনো ফিডব্যাক অ্যাড করতে চান? আচ্ছা, এখন দেখেন একটা কোম্পানি, সে অ্যাপল, অ্যাপল 2011 এবং এর আগে কখনো কোনো ডিভিডেন্ড শেয়ার হোল্ডার্সদেরকে দেয় নাই। কেন দেয় নাই? তারা তাদের গ্রোথকে হারভেস্ট করেছিল। এখন তারা তাদের ক্যাশ ফ্লোসটা রেখে দিচ্ছে ডিভিডেন্ড না দিয়ে তাদের গ্রোথকে ফাইন্যান্সিং করার জন্য। এখন এভিডেন্স অনুযায়ী অ্যাপলের প্রাইস কম্পেয়ার টু আদার কোম্পানিজ প্রাইস কি হওয়ার কথা ছিল? ফল হওয়ার কথা ছিল, এবং ফল হয়েছেও। এখন এই ফলটা কারা করেছে? এই ফলটা কারা করিয়েছে? ম্যানেজার্স। অ্যাপলের ইনভেস্টরসটা। অ্যাপলের কারা? অ্যাপলের ইনভেস্টরসটা। এখন আপনি যদি প্রপারলি ফিউচার ক্যাশ ফ্লোস কে ডিসকাউন্ট করতেন, যে অ্যাপল তার ক্যাশ ফ্লোস কে ফিউচারে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস এ কাজে লাগাবে, তার মানে অ্যাপলের শেয়ার প্রাইস কি বাড়ার কথা নাকি কমার কথা? একটা কোম্পানি ডিভিডেন্ড না দেওয়ার ভালো কারণ কথা। বাড়ার কথা, আর না বাড়িয়ে আপনি কি করছেন? কমাচ্ছেন না। বোঝা গেছে? তাহলে আমরা দুটো এক্সাম্পল পেলাম, একটা হচ্ছে ইনভেস্টর ইরেশনাল হলে কেমন বিহেভ করে, আরেকটা এক্সাম্পল পেলাম কি ম্যানেজমেন্ট ইরেশনাল হলে কেমন রিয়েক্ট করে বা কেমন অ্যাক্ট করে। তার মানে আমরা দেখছি যে ম্যানেজার্স রেশনাল বা ইনভেস্টর
রেশনাল এই যে অ্যাজাম্পশনস এটা রিয়েলিটির সাথে কনফ্লিক্ট করছে, রিয়েলিটি আমরা দেখি ডিফারেন্ট। সো এই দুটো সিনারিও থেকে সিনারিওতে আমরা বিভিন্ন আলোচনা করে দেখাবো যে কর্পোরেট ফাইন্যান্সের থিওরিজ গুলো কোথায় কাজ করছে না, মানে নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্সের থিওরিজ কোথায় কাজ করছে না, এবং এখানে বিহেভিয়ারাল এক্সপ্লেনেশনস কি আছে। So, আমরা যেই এক্সাম্পলস গুলো দিলাম সেগুলো আমরা একটু এলাবোরেট করছি উইথ এডিশনাল এক্সাম্পল। আমরা এগুলো প্রতিটা এলাবোরেট করার চেষ্টা করব। প্রথম বলছি যে আমরা প্রথম সিনারিও যেটাতে বলছিলাম যে রেশনাল ম্যানেজার্স এবং ইরেশনাল ইনভেস্টরস। তো এখানে আমরা দেখি যে ডিউ টু নয়েজ ট্রেডিং এন্ড লিমিটস টু আরবিট্রেজ মিসপ্রাইসিং ক্যান এক্সিস্ট। আমাদের খেয়াল আছে যে মিসপ্রাইসিং এক্সিস্ট করতে পারে কোন রিস্কের জন্য, নয়েজ ট্রেডের রিস্কের জন্য, কারণ আরবিট্রেজ ঠিকমতো কি করতে পারছে না, অপারেট করতে পারছে না। এখন নয়েজ ট্রেডিং বা এই মার্কেট, নয়েজ ট্রেডিং যে মার্কেট আছে এটা কাদের কারণে মার্কেটে আছে? ইরেশনাল ইনভেস্টরসদের জন্য নাকি রেশনাল ম্যানেজার্সদের জন্য? ইরেশনাল ইনভেস্টরসদের জন্য। ঠিক আছে, নয়েজ ট্রেডার কারা? তারা কিন্তু ইরেশনাল ইনভেস্টর। এখন এই ক্ষেত্রে যদি ম্যানেজার্সরা দেখে ইনভেস্টরস আর অ্যাক্টিং ইরেশনালি, তখন ম্যানেজার্সরা এটাকে কাজে লাগাতে পারে, এই সুযোগটা কাজে লাগাতে পারে। ইনভেস্টররা যখন ইরেশনালি মার্কেটে অ্যাক্ট করে এটাকে, তখন ইনভেস্টররা কি করতে পারে, সরি ম্যানেজার্স এটাকে কাজে লাগাতে পারে। কিভাবে কাজে লাগে সেটা আমরা পরে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে ম্যানেজার্স যদি ইরেশনাল হয় বাট ইনভেস্টরস আর রেশনাল, তখন ইনভেস্টররা কিন্তু ইরেশনাল ম্যানেজার্সদেরকে পানিশ করে। কিভাবে করে? আমরা এখন বিভিন্ন ব্যাংকের একটা ব্যাংক আরেকটা ব্যাংকে একুয়ার করবে এই ধরনের খবর শুনতে পাচ্ছি। এখন আপনি কি মনে করেন যে ব্যাংকটা একুয়ারিং ব্যাংক, এই একুয়ারিং ব্যাংক যদি একটা খারাপ ব্যাংকে একুয়ার করে, একুয়ারিং ব্যাংকের শেয়ার প্রাইস কি বাড়বে নাকি কমবে? কমবে। এই কাজটা পৃথিবী জুড়ে হয়ে থাকে এবং বাই ডিফল্ট কমনলি ইনভেস্টরসরা মনে করে যে একুয়ারিং যে ডিসিশনসটা নেওয়া হয়েছে সেটা ওই মোটিভে নেওয়া হয়েছে, শেয়ার হোল্ডার্সদের ভ্যালু ম্যাক্সিমাইজ করার মোটিভে নেওয়া হয় নাই। তো কমনলি যে কোম্পানিটা একুইজিশন ডিক্লেয়ার করে যে আমি কোম্পানি এ, আমি কোম্পানি বি কে একুয়ার করতে যাচ্ছি, ভেরি কমন রেসপন্স এবং আনডাউটেডলি 99.99% কেসে যেটা রেসপন্স মার্কেটে, সেটা হচ্ছে একুয়ারিং কোম্পানির শেয়ার প্রাইস কমে আর টার্গেট কোম্পানির শেয়ার প্রাইস বাড়ে। এখন একুয়ারিং কোম্পানি যদি রিয়েলি শেয়ার প্রাইস আপনার শেয়ার হোল্ডার্সদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করার চিন্তা ভাবনা করতো, তাহলে একুয়ারিং কোম্পানির শেয়ার প্রাইস কি হওয়ার কথা ছিল? একুয়ারিং কোম্পানির শেয়ার প্রাইস বাড়ার কথা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি সেটা বাড়ছে না। এবং যারা ইনভেস্টমেন্ট ডিসিশনস দিয়ে থাকে, ইনভেস্টমেন্ট ব্যাপারে গাইডেন্স দিয়ে থাকে, তাদের কমন রিকমেন্ডেশন হচ্ছে যখন তুমি শুনবা যে একটা কোম্পানি একুইজিশন করবে, সাথে সাথে ওই কোম্পানিকে সেল করো। ওকে, মানে কোনোভাবে কোনো যুক্তিতে একুয়ারিং কোম্পানিকে পছন্দ করিও না। এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফিলোসফি। যারা একুয়ারিং কোম্পানি তাদের শেয়ার কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। and most likely they are taking value destroying decisions. এখন এই ডিসিশনস গুলো কারা নিয়ে থাকে? রেশনাল ইনভেস্টরসরা নিয়ে থাকে।
এটা কাদেরকে পানিশ করে? ইরেশনাল ম্যানেজার্সদেরকে পানিশ করে। এখন আমাদের আলোচনাটা বোঝার জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবো। ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে আমরা প্রথম যে সিনারিওটা বলছি সেটা হচ্ছে রেশনাল ম্যানেজার্স এবং ইরেশনাল মার্কেট। রেশনাল ম্যানেজার্স এবং ইরেশনাল মার্কেট। ইরেশনাল মার্কেট বলতে আমরা কাদেরকে বলছি? ইরেশনাল ইনভেস্টরসরা যেখানে বিলং করে সেটার কথা বলছি। এই সিনারিওতে আমরা বলছি যে ম্যানেজমেন্টের বা ম্যানেজার্সদের অবজেক্টিভ ফাংশনটা দেখতে এই ইকুয়েশনটার মতো, বা ম্যানেজার্সটা যে অবজেক্টিভ ফাংশন আছে সেটাকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সো সেই ইকুয়েশন আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব প্রতিটা। সো প্রথমে আমরা বলছি যে এই ইকুয়েশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই। এই ম্যাক্সিমাইজের আমার দুটো প্যারামিটার কি, একটা হচ্ছে আপনার কাপ্পা, আরেকটা হচ্ছে এখানে আমি বলি একটা একটা করে বলি। প্রথমে আমরা যেটা ফাংশন অফ কে দেখতে পাচ্ছেন, বা ফাংশন অফ কে না, এটা হচ্ছে ফাংশন অফ কাপ্পা এন মাইনাস কে বা মাইনাস কাপ্পা। এই অংশটাকে আমরা বলছি যে ম্যানেজারের রেশনাল মোটিভ। মানে যে কোনো ম্যানেজার, সে ভালো হোক মন্দ হোক, তার এটা প্রাইমারি মোটিভ। হোয়াট ইজ দিস? এই কাপ্পা মানে হচ্ছে এই অনলি কাপ্পা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টেড ক্যাপিটাল। আর এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লোস। ফাংশন অফ কাপ্পা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লোস, আর এই কাপ্পা মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। আমরা এনপিভির ক্যালকুলেশনের সাথে পরিচিত। আপনি যদি ধরে নেন যে ম্যানেজার্স একটা মেশিন রান করছে বা ম্যানেজার্স একটা কোম্পানি রান করছে, যেখানে এই কাপ্পাটা দেওয়া হলে ম্যানেজার্স এফ অফ কাপ্পা প্রডিউস করবে, তাহলে ম্যানেজারের কি মোটিভ থাকা উচিত? যত টাকা ইনভেস্ট করবে আর যত টাকা পাওয়া যাবে তার মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাইজ করা। এই ব্যাপারটাকে আমরা বলছি যে ম্যাক্সিমাইজ দ্য রিস্ক অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস। এটা কি বোঝা গেছে কি বলেছি? আমি যত টাকা 100 টাকা ইনভেস্ট করেছি, সে কাপ্পা ইজ ইকুয়াল টু 100, এখানে আমি কি 100 চাইবো নাকি যত বেশি পসিবল ডিফারেন্স হওয়া সেটা চাইবো? বেশি চাইবো স্যার। হ্যাঁ, এই ফাংশনটা হচ্ছে একটা মেশিন। মেশিনের মধ্যে আমি যখন 100 রাখলাম, আমি চাইবো এটা যেন 100 চেয়ে অন্তত কি হয়, 100 চেয়ে বেশি হয়। আমি চাইবো যে আমার এই ডিস্টেন্সটা যেন কি হয়, যত ম্যাক্সিমাইজ করা যায়। সো এটা হচ্ছে একটা রেশনাল মোটিভ। ওকে, থিংক অফ ইট অ্যাজ অ্যান এনপিভি। ওকে, আচ্ছা নেক্সট ওয়ানে আমরা এই যে এফ লিখেছি ফাংশন, এখানে যে ফাংশন এফ লিখেছি, এখানে আমরা এফ এর জায়গায় লিখছি ডেল্টা। এফ এর জায়গায় লিখছি ডেল্টা। আচ্ছা, এখন ডেল্টা বলতে আমরা কি মিন করছি? ডেল্টা বলতে আমরা মিন করছি আপনার আমাদের কি খেয়াল আছে যে আমরা কোম্পানি কখন আইপিও তে আসে? কোম্পানি কোন সময়ে মার্কেটে আইপিও তে আসে, আইপিও নিয়ে আসে? কোম্পানি মার্কেটে কখন আইপিও নিয়ে আসে? হট মার্কেট খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, হট মার্কেটে কি হয়? আইপিও তে প্রাইস বেশি পাওয়া যায় নাকি কম পাওয়া যায়? ইনিশিয়ালি বেশি পাওয়া যায় স্যার। আচ্ছা, আপনার তো ইনিশিয়ালি দরকার, আপনি তো টাকা রেজ করবেন ওই দিনেই, বা ওই আপনার কোম্পানির কাছে তো টাকা একবারই যাবে নাকি?
জি মানে স্যার। আইপিও থেকে কোম্পানির কাছে টাকা কখন যাবে? প্রথমে তো যাবে, বা যখন প্রাইমারি ইনভেস্টররা যখন অ্যাপ্লাই করেছে তখনই তো যাবে। এরপরে প্রাইস কমুক বাড়ুক, তাতে তো কোম্পানির কাছে টাকা আসবে যাবে না, ঠিক কি না? ইয়েস স্যার। বোঝাতে পেরেছি কি বলেছি? জি স্যার। শেয়ার মার্কেটে যখন কোম্পানি প্রাইস বাড়ে কমে, এতে আপনার কোম্পানি কোনো টাকা পায়? শেয়ার মার্কেটে কোম্পানি শেয়ার প্রাইস বাড়লে কমলে কোম্পানি কোনো টাকা পায়? না স্যার। কোম্পানি কখন টাকা পাবে? যখন সে শেয়ার ইস্যু করেছে তখন শুধুমাত্র টাকা পেয়েছে, এবং ওটাই। এখন এখানে আমরা বলছি যে বেশি প্রাইসে যখন আমার শেয়ার বিক্রি করা যাবে তখন ম্যানেজার্সটা কি করে? আইপিও নিয়ে আসে। এখন বেশি প্রাইসে যারা আইপিও নিয়ে আসলো ম্যানেজার্সটা, সে ফেয়ার ভ্যালু হওয়ার কথা 20 টাকা, বাট আমি বিক্রি করতে পারলাম, যেহেতু হট পিরিয়ড ছিল এই জন্য 50 টাকা বিক্রি করতে পারলাম। এখন কত টাকা আমি গেইন করতে পারলাম ফেয়ার ভ্যালু থেকে বেশি? 30 টাকা। 30 টাকা। এই 30 টাকাটা কাদের পকেটে গেল? কোম্পানির স্যার। কোম্পানি কারা? শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার্স, ইনিশিয়াল শেয়ার হোল্ডার্স। কোম্পানির যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স, তারা তাদের 20 টাকার শেয়ার কত টাকায় বিক্রি করতে পারলো? 50 টাকায়। 30 টাকা করে কি পেলো? গেইন পেলো। আর যারা নতুন করে আইপিও তে অ্যাপ্লাই করেছে শেয়ার হোল্ডার হওয়ার জন্য, তারা একটা 20 টাকার ফেয়ার ভ্যালু শেয়ার প্রাইস কত পে করলো? 50 টাকা স্যার। 30 টাকা কি দিল? 30 টাকা প্রিমিয়াম। একটা প্রাইস দিল না? এখন এই লসটা কারা করলো? ইরেশনাল ইনভেস্টর স্যার। ইরেশনাল ইনভেস্টররা করলো। এখন আমরা মার্কেট টাইমিং এ যে আলোচনাটা বলতে চাই সেটা হচ্ছে, ম্যানেজার শুধুমাত্র তার ইনভেস্টেড ক্যাপিটাল থেকে আউটপুট কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটার চিন্তায় থাকে না। সে এটা চিন্তাও করে যে তার শেয়ার বাজারে কখন নিয়ে আসলে সে শেয়ার হোল্ডার্সদের জন্য, এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সদের জন্য বেশি লাভ করে দিতে পারবে। বোঝা গেছে? এখন মার্কেটে যে মিসপ্রাইসিং হলো তার শেয়ারে, সেটার অপরচুনিটিস কে নিল? ম্যানেজার্সটা নিল। এই ম্যানেজার্সটা যে মার্কেটে মিসপ্রাইসিং থেকে অপরচুনিটি নিতে পারে, এই আলোচনা নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স করে নাই। নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স বলছে যে ম্যানেজারের অবজেক্টিভ হচ্ছে কোনটা? শুধুমাত্র এটাকে ম্যাক্সিমাইজ করা। আপনারা সবসময় পড়েছেন কি ম্যানেজারের অবজেক্টিভ কি? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন না? ইমতিয়াজ ইকবাল বলেন। স্যার ম্যানেজার যে অ্যাক্টিভিটিটা করলো এটা কি স্যার ওয়ান কাইন্ড অফ রিয়েল অপশন? ওয়ান কাইন্ড অফ রিয়েল অপশন স্যার। রিয়েল অপশন হতে পারে, হ্যাঁ রিয়েল অপশনের মতোই। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ম্যানেজার্সরা যে তাদের শেয়ার যখন ফেয়ার ভ্যালু 20 টাকা, তখন 50 টাকা দিয়ে শেয়ার নিয়ে এসে 30 টাকা করে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের জন্য ওয়েলথ বাড়াবে, সে আলোচনা নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্সে নাই। এবং ম্যানেজার্সরা কিন্তু এই কাজটা করে থাকে। বোঝা গেছে? এখন উল্টোটাও ম্যানেজার্সরা করে থাকে। যখন ম্যানেজার্সরা দেখে তার 20 টাকার শেয়ার ট্রেড হচ্ছে 5 টাকায়, শেয়ারের ফেয়ার ভ্যালু কত হওয়া উচিত? 20 টাকা, বা ট্রেড হচ্ছে কততে? 5 টাকায়। তখন ম্যানেজার্সরা যেটা করে তার শেয়ার গুলোকে বাইব্যাক করে, রিপারচেজ। শুনেছেন না শেয়ার রিপারচেজ? ইয়েস স্যার। শেয়ার রিপারচেজ করে। এখন শেয়ার যখন রিপারচেজ করে, 20 টাকার একটা ফেয়ার ভ্যালু শেয়ার সে 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো, এতে কাদের গেইন হলো? স্যার এক্সিস্টিং যারা ইনভেস্টর তারা। আর কাদের লস হলো? যারা শেয়ারটা বিক্রি করে দিল। ইয়েস স্যার। ঠিক আছে? এখন এই অবজেক্টিভকে আমরা সামারাইজ করছি মার্কেট টাইমিং দিয়ে। এটাকে আমরা কি বলছি? মার্কেট টাইমিং। এখন
এই দুটোকে আমরা একসাথে রাখছি, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু আর একটা টাইমিং। এখানে দেখেন একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটকে আমরা আপনার এখানে আরেকটা ওয়েট দিচ্ছি, সেটাকে আমরা বলছি ল্যামডা। তো ম্যানেজারের অবজেক্টিভকে আমরা দুটো ভাগে ভাগ করছি, যদি আমাদের তিনটা টোটাল অবজেক্টিভ আছে, বা তিনটা অবজেক্টিভকে আমরা দুটো ভাবে দেখছি, ম্যাক্সিমাইজিং ভ্যালু আর টাইমিং, এই দুটোকে আমরা একসাথে দেখছি। আর লাস্ট ওয়ান হচ্ছে ক্যাটারিং। আচ্ছা, ক্যাটারার এই শব্দটা শুনেছেন? ক্যাটারার কাদেরকে বলে? না স্যার, শুনি নাই স্যার। ক্যাটারার শব্দটা শুনেন নাই? আচ্ছা, বিয়ে বাড়িতে যারা রান্না বান্নার আয়োজন করে, বাবুর্চি, ওদেরকে বলে ক্যাটারার। জি স্যার, ক্যাটারিং সার্ভিস স্যার। ঠিক আছে, ক্যাটারিং সার্ভিস। আচ্ছা, এখন ওইটা এখানে কিভাবে আসলো? ম্যানেজার্স এই সার্ভিস কিভাবে করে? এখন ক্যাটারার যারা, তাদের পারপাস কি? তাদের পারপাস হচ্ছে যারা আমন্ত্রিত অতিথি তারা যেটা পছন্দ করে সেটা খাওয়ানো, ঠিক কি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন ম্যানেজার্সটা একই ধরনের কাজ করে, এই জন্য ক্যাটারিং শব্দটা আসছে। এখন ম্যানেজার্সদের জন্য আমন্ত্রিত অতিথি কারা? ম্যানেজার্সদের জন্য অতিথি কারা? আমাদের নিউ কাছে ইনভেস্টর স্যার। একটা শেয়ার হোল্ডার্স, একটা ম্যানেজার্স, একটা ইনভেস্টরস। আমাদের কাছে ম্যানেজার্সদের কাছে আমন্ত্রিত অতিথি কারা? ম্যানেজার্সদের কাছে অতিথি কারা? ইনভেস্টরস তো। জি স্যার। আচ্ছা, এখন ম্যানেজার্স ইনভেস্টরদেরকে অবজার্ভ করে, মনিটর করে, সময়ে সময়ে দেখে যে ইনভেস্টররা আসলে এখন কি চাইছে। এখন যদি সেটা হয় জি, আমি জি বললাম যে কোনো একটা এক্সাম্পল, যে ইনভেস্টররা এখন কি চাইছে কোম্পানি থেকে, বা কোন কোম্পানিগুলোকে তারা ভালো মনে করছে, যে কোম্পানিগুলো জি দিচ্ছে, তখন ম্যানেজার্সরা ইনভেস্টরসদেরকে জি দিবে। আমরা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরে নিলাম যে ইনভেস্টররা এই মুহূর্তে যে কোম্পানিগুলো তাদের নামের সাথে পিএলসি যোগ করেছে তাদেরকে পছন্দ করছে। আমরা দেখেছি না যে ব্যাংকের নামের সাথে পিএলসি যোগ করা হয়েছে, জি স্যার। দেখেছি। আচ্ছা, এখন ধরে নিলাম যে ম্যানেজার্সরা দেখলো যে যে কোম্পানিগুলোর সাথে পিএলসি শব্দটা যোগ হলো তাদেরকে ইনভেস্টররা বেশি ভ্যালু দিচ্ছে, তাদের শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে। তাহলে ম্যানেজার্সরা কি করবে? তাদের কোম্পানির নামের সাথে কি যোগ করবে? পিএলসি। তাদের নামের সাথে পিএলসি যোগ করে দিবে। এবার কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? হোয়াট ইজ ক্যাটারিং? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। আপনারা কি .com বাবল শুনেছেন? জি স্যার। জি স্যার। বাবল, এটা কবে হয়েছিল? ফাইন্যান্সে মেজর হিসেবে কিছু ইয়ার একটু জানা লাগবে, কিছু ইভেন্টস আপনাকে জানা লাগবে। 2006 স্যার। 2006-এ? আচ্ছা, এটা হয়েছিল 1990s-এর শেষের দিকে। 1990s-এর শেষের দিকে, ঠিক আছে। 1987 একটা মানডে মানডে ক্রাশ হয়েছিল, বা এরপরে আপনার .com বাবল হয়েছিল। আচ্ছা, তখন কি হয়েছিল? তখন যেটা হয়েছিল সে একটা আপনার, ধরেন সেই কোম্পানিটা চা বিক্রি করে, শুধু চা। তো তার কোম্পানির নাম হচ্ছে সে ফর এক্সাম্পল টি।
এখন সে দেখলো যে যে কোম্পানিগুলোর নামের সাথে .com আছে সেই কোম্পানিগুলোকে শেয়ার হোল্ডার্সরা প্রাইস বেশি দিচ্ছে। তো ওই সময়ে যখন ই কমার্স বিজনেস এই ব্যাপারটা কিছুটা পরিচিতি লাভ করতে শুরু করেছে, তখন .com কে বেশ প্রাধান্য দিচ্ছিল ইনভেস্টরসরা। ধরে নিচ্ছিল আমি তো .com এর আসলে ফিউচার কি হবে জানি না, বাট আমার মনে হচ্ছে যে .com একটা ভালো কিছু। তো তারা যখন দেখলো যে একটা কোম্পানির সাথে .com আছে, তারা তখন সেই কোম্পানিকে বেশি প্রাইস দেওয়া শুরু করলো এবং কোম্পানিগুলো ম্যানেজার্সরা কি করলো, তাদের নামের সাথে সেটা অ্যাড করা শুরু করলো। সো যে কোম্পানিটা চা বিক্রি করে তার সাথে ই কমার্সে খুব সম্পর্ক সে সময় হয়তো ছিল না, এখন হয়তো থাকতে পারে, বাট তারা কি করলো T.com নাম রিভাইজ করলো। তখন দেখা গেল তাদের শেয়ারের প্রাইস বেড়ে গেল। কিসের কারণে? শুধুমাত্র তাদের নামের সাথে .com অ্যাড হলো বলে। এই জন্য এখন এই .com অ্যাড হলো নাকি হলো না, আপনার পিএলসি অ্যাড হলো নাকি হলো না, এটার কারণে তো ওই কোম্পানির চা বিক্রি বাড়ার কথা না। ওই কোম্পানির ফিউচার ক্যাশ ফ্লোস বাড়ার কথা শুধুমাত্র চা বিক্রি বাড়লে বা চা বিক্রি কমলে, অথবা চা বিক্রির খরচ কমলে। তার নামের সাথে .com যোগ হলো নাকি হলো না, তার কারণে তো তার ফান্ডামেন্টাল চেঞ্জ হওয়ার কথা না। বাট দেখা গেল শেয়ার প্রাইস চেঞ্জ হচ্ছে উইথাউট হ্যাভিং চেঞ্জ ইন ফান্ডামেন্টালস। তো তখন ম্যানেজার্সরা কি করলো, তাদের নামের সাথে এই .comটা যোগ করে দিল। এই ব্যাপারটাকে আমরা বলছি ক্যাটারিং। আমরা আরো এক্সাম্পল পাবো, জাস্ট এই দুটো আমরা অ্যাড করলাম। তাহলে আমরা ম্যানেজার্সদের কয়টা মোটিভ পেলাম? ম্যানেজার্সদের আমরা কয়টা মোটিভ পেলাম, কয়টা গোল পেলাম? তিনটা গোল পেলাম। এখন আপনাকে কোশ্চেনে যদি বলা হয় যে ম্যানেজার্স থেকে শুধুমাত্র রেশনাল মোটিভ থাকে কিনা, তারা কি শুধুমাত্র ম্যাক্সিমাইজিং শেয়ার হোল্ডার্স ভ্যালু এটা নিয়ে কনসার্ন থাকে কিনা, তাহলে আপনাকে কি আনসার করতে হবে? না। ওকে, তাহলে আপনাকে এই তিনটা পয়েন্টে আলোচনা আসতে হবে না? জি স্যার। বোঝা গেছে? So, আপনাকে এইভাবে আপনি যখন কোনো কিছু পড়বেন আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এখান থেকে কিভাবে এটা আমাকে অ্যাসেস করতে পারে। ঠিক আছে? সো এখানে সব আলোচনা আমরা বলে দিব না যে এটাই আপনার কোয়েশ্চেন হবে। ওকে, দিস ইজ নট দ্য সাচ কোর্স। আচ্ছা, যেটাই বলছে এখন কথা হচ্ছে, যদি মার্কেট এফিশিয়েন্ট হয়, মার্কেট যদি এফিশিয়েন্ট হয়, তার মানে হচ্ছে ইনভেস্টররা প্রপারলি ডিসকাউন্ট দ্য ফিউচার ক্যাশ ফ্লোস টু দ্য প্রেজেন্ট ভ্যালু, তাহলে ক্যাটারিং এবং মার্কেট টাইমিং কাজ করবে না। ওকে, ক্যাটারিং এবং মার্কেট টাইমিং কাজ করবে না। এই ফ্যাক্টর গুলো জিরো হয়ে যাবে, ডেল্টাটা জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা একটা ভ্যালু রেখেছি ল্যামডা, আর এখানে বলছি 1 মাইনাস ল্যামডা। এখানে বলছি ল্যামডা, আর এখানে কি বলছি 1 মাইনাস ল্যামডা। এখন এই যে ক্যাটারিং, এই ক্যাটারিংটা একটা শর্ট টার্ম পার্সপেক্টিভ। মানে ম্যানেজার যদি আপনার খুবই আপনার লং রান পার্সপেক্টিভ থাকে, তাহলে এই ল্যামডার ভ্যালুটা বেশি হবে। এই ল্যামডার ভ্যালু যদি বেশি হয় তাহলে 1 মাইনাস ল্যামডা, এই ক্যাটারিং যেটা একটা শর্ট টার্ম ফেনোমেনা, এটার ওয়েটটা কমে যাবে। আর ম্যানেজার যদি শর্ট রান ফোকাসড হয় তাহলে এই ল্যামডার ভ্যালু কমে যাবে, আর এখানে 1 মাইনাস ল্যামডার ভ্যালু কি হবে, বেড়ে যাবে। সেটা সব আলোচনা আপনি এক্সপ্লেনেশনে পাবেন। আমরা যেখানে এখানে কমেন্ট দিয়েছি এগুলো আলোচনা দেখবেন, আমরা যে আলোচনাগুলো করেছি ওখানে পাবেন। আচ্ছা, আমরা এখন প্রতিটা মোটিভের এক্সাম্পল দেখার চেষ্টা করব। প্রথমে আমরা বলি যে ম্যানেজার্স এন্ড মিসপ্রাইসিং, ম্যানেজার্স এন্ড মিসপ্রাইসিং। এখানে আমরা যে কোশ্চেনটা করছি, কিভাবে ম্যানেজারের
পক্ষে এটা পসিবল যে মিসপ্রাইসিং মার্কেটে হয়েছে এটা আইডেন্টিফাই করা। আমার শেয়ার যে মার্কেটে মিসপ্রাইসড কন্ডিশন আছে এটাকে আইডেন্টিফাই করা। সো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আনসার, যে ম্যানেজার্সদের কাছে যে ইনসাইট ইনফরমেশনটা আছে সেটা ইনভেস্টরসদের কাছে নাই। এটা একটা, ম্যানেজার্স আর দ্য ইনসাইডার্স, ইনভেস্টরস আর আউটসাইডার্স। আরেকটা হচ্ছে ম্যানেজার্স কে দেখে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বেশ আপনার ডিসক্রিশনারি পাওয়ার দিয়েছে। কেমন ডিসক্রিশনারি পাওয়ার? সে আপনি একটা পণ্য বাকিতে বিক্রি করেছেন, এটা থেকে আদৌ ক্যাশ কালেক্ট হবে নাকি হবে না সেটা অ্যাসেস করার দায় দায়িত্ব এবং জাজমেন্ট আপনার নিজের। সো সেটার বেসিসে আপনি এটাকে সেলস বলবেন, ক্রেডিট সেলস বলবেন অথবা বলবেন না। এখন ম্যানেজার্সদেরকে এই ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে এই জন্য কারণ ম্যানেজার্সরা তার বিজনেস সম্পর্কে ভালো জানে রাদার দেন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অথরিটি। ওকে, তাহলে আমরা কিসের আনসার পেলাম যে ম্যানেজার্স মিসপ্রাইসিং আইডেন্টিফাই করতে পারে কিনা, কিভাবে পারে। এখন আমরা একটু আগে বলছিলাম ল্যামডার কথা, ল্যামডার আলোচনাটা এখানে আসছে যে ল্যামডাকে আমরা বলেছি কি এটা রিফ্লেক্ট করে টাইম প্রেফারেন্সেস। এখন ম্যানেজার্স যদি লং রান ওরিয়েন্টেড হয় তাহলে ল্যামডার ভ্যালু বেশি হবে। এখন ম্যানেজার্সটা কখন লং রান ওরিয়েন্টেড বেশি হয়? যখন তাদের কাছে কেরিয়ার কনসার্ন থাকে এবং যারা বিলিভ করে যে তাদের মার্কেটটা ছোট, যদি তারা প্রপারলি শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য কাজ না করে দে মাইট বি প্যানালাইজড, তখন তারা লং রান ওরিয়েন্টেড হয়। আদারওয়াইজ দেয়ার ইজ এ চান্স দ্যাট ম্যানেজার্স উইল বি শর্ট রান ওরিয়েন্টেড। সো আমরা যেই প্রথম আলোচনায় যাওয়ার দরকার নাই, সে আলোচনাটা মানে যেটা ম্যাক্সিমাইজিং ভ্যালু অফ শেয়ার হোল্ডার্স, সেটা ভেরি ক্লিয়ার যে এই কাজটা ম্যানেজার্সটা কিভাবে করে। বাট সেকেন্ড এন্ড থার্ড যে অবজেক্টিভটা বা সেকেন্ড বা থার্ড যে গোলটা সেটার ব্যাপারে আমরা বাকি আলোচনাগুলো করব। সো মার্কেট টাইমিং যেটা সেকেন্ড গোল, এটার এক্সাম্পল হচ্ছে মার্জার এন্ড অ্যাকুইজিশন, আইপিও, সিজন, লিকুইডিটি অফারিং, দেন শেয়ার বাইব্যাক বা শেয়ার রিপারচেজ। আর ক্যাটারিং এর যে এক্সাম্পল সেগুলো হচ্ছে ডিভিডেন্ড ইনিশিয়েশন এবং অমিশন যেটা আমরা বলেছিলাম। দেন নেম চেঞ্জেস, আমরা একটু আগে বলছিলাম যে ডট কম অ্যাড করব, পিএলসি অ্যাড করব। আমি জানি যে পিএলসি একটা প্রয়োজনীয় কারণে যোগ করা হয়েছে, বাট এই পিএলসি নাম অ্যাড করার কারণে ফান্ডামেন্টালস এর কোনো চেঞ্জ হওয়ার কথা না। সো আমরা এখানে যে এভিডেন্স গুলো দেখবো, আমরা দেখবো যে এভিডেন্স গুলো নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্সের যে থিওরি সেগুলোর সাথে ডিরেক্টলি কনফ্লিক্ট করছে। সো আমরা দেখবো যে এই কন্ডিশনস গুলো থাকলে মার্কেটে ম্যানেজার্সরা এই মিসপ্রাইসিং কে এক্সপ্লয়েট করে এবং এটা থেকে সুযোগ নেয়। সো এখানে আমরা যে এক্সাম্পলটা দেখছি বা যে এভিডেন্সটা দেখছি সেটা হচ্ছে মার্জার এন্ড অ্যাকুইজিশনের। মার্জার এন্ড অ্যাকুইজিশনে দেখা গেছে যে মার্জার এন্ড অ্যাকুইজিশন রেশনালি কখন হওয়ার কথা। আমরা কি মার্জার অ্যাকুইজিশনের সাথে পরিচিত? মার্জার অ্যাকুইজিশনের মেইন মোটিভটা কি কি কখন মার্জার অ্যাকুইজিশনে যাওয়ার কথা?
একটা কোম্পানি মার্জার বা অ্যাকুইজিশনে কখন যাবে? আমরা জানি দেশে অনেকগুলো ব্যাংকের মার্জার হয়ে যাচ্ছে, এটা তো জানতে হবে। তাদের যাওয়ার উদ্দেশ্য কি? তারা কি চায়? বাংলাদেশ ব্যাংক কেন পুশ করছে যে তোমরা খারাপ ব্যাংককে ভালো ব্যাংকগুলো একসাথে নিয়ে নাও? এই কাজটা কেন করছে বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংক কি মনে করছে? স্যার ইনভেস্টরদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য। হ্যাঁ, ইনভেস্টরদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য স্যার। কোন ইনভেস্টরদের ইন্টারেস্ট রক্ষা করবে? টার্গেট কোম্পানি? জি স্যার। আচ্ছা, তো এখন টার্গেট কোম্পানি ইন্টারেস্ট রক্ষা করতে গিয়ে যে একুয়ারিং কোম্পানির শেয়ার হোল্ডার্স, তাদের যদি 12টা বাজে, এটা একটা কোয়েশ্চেন না? জি স্যার। আচ্ছা, এখন ম্যানেজার্সদের কর্পোরেট ফাইন্যান্সে বলা হচ্ছে যে আমি মার্জারে তখন যাব যখন 1+1=2 না হয়ে গ্রেটার দেন 2 হবে। ম্যাথমেটিক্সে 1+1 কত? 2 তো। আর জি স্যার। মার্জার এন্ড অ্যাকুইজিশনের ডিসিশন তখন হতে হবে যখন 1 এর সাথে 1 যোগ করলে 2 না হয়ে 2 এর চেয়ে বেশি হবে তখন। তার মানে হচ্ছে এই কোম্পানি এ এবং কোম্পানি বি, এই দুটা কোম্পানি ইন্ডিভিজুয়ালি রান করলে তাদের যে ভ্যালু দাঁড়াবে, তাদের চেয়ে যদি এই দুটো কোম্পানি একই সাথে অপারেট করে একটা কোম্পানি নিজে হয়ে যায়, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে, দুটো কোম্পানি যখন একই সাথে বিজনেস করে, একটা দে জয়েন টুগেদার, তখন এটাকে বলে আমরা অ্যাকুইজিশন। তো এই তাদের জয়েন্ট ভ্যালু যখন সাম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ভ্যালুস থেকে বেশি হবে, তখন আমাকে শুধুমাত্র কিসে যেতে হবে? মার্জার বা অ্যাকুইজিশন, যেটাকে আমরা সিএফএ তে বলি যে কর্পোরেট রিস্ট্রাকচারিং, এই জায়গায় যেতে হবে বা এই ডিসিশনে যেতে হবে। এখন 1+1 থেকে 2 না হয়ে 3 কিভাবে হওয়া সম্ভব? এনি আইডিয়া? স্যার অনেক এক্সপেন্স কমে যায়, দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তারপরে সাপ্লাই চেইন জন্য যে এক্সপেন্স এবং প্রোডাক্ট লাইনের এক্সপেন্স, ওগুলো অনেক এক্সপেন্স কমে যায়। আচ্ছা, মানে কস্ট শেয়ার করা যায় নাকি? তাহলে রেভিনিউ শেয়ারিং, কস্ট শেয়ারিং, এগুলো সাম রিজনস। এখান থেকে কি হতে পারে? খরচ কমানোর একটা সুযোগ থাকতে পারে। এই ব্যাপারগুলোকে আমরা বলি সাইনার্জি, যেটার কারণে ভ্যালু কি হতে পারে? combined value might be greater than the sum of the individual value. এখন ম্যাটার হচ্ছে এই সাইনার্জি গুলো হিস্ট্রিক্যালি দেখা গেছে, এই সাইনার্জি গুলো কোম্পানিগুলো যখন চেয়েছে তখন পাওয়া যায় না, বাট these synergies come from some regulatory changes. These synergies come from some regulatory changes অথবা কোনো শক থেকে এটা হতে পারে। সে ফর এক্সাম্পল, আমরা যে কোনো একটা এক্সাম্পল দিই, এয়ার ট্রান্সপোর্ট। এখানে একুইজিশন কখন লাভজনক হওয়া শুরু হলো? 1978-এ একটা অ্যাক্ট হলো যেটাকে বলা হচ্ছে যে এয়ারলাইন ডিরেগুলেশন অ্যাক্ট। এটা হওয়ার পর গভর্নমেন্টের যে কন্ট্রোল ছিল এয়ারলাইন রুটস এর উপর এবং প্রাইসিং এর উপর 1980s এর শুরুর দিকে সেটা কমে আসলো। এবং এটার কারণে কি হলো? হাব এন্ড স্পোক সিস্টেম আপনার
এয়ারলাইন্স এর অপারেশন এটা পপুলার হতে শুরু হলো এবং ডিফারেন্ট কান্ট্রিজে আপনার মুভ করা বা এয়ারলাইন্স বিজনেস মুভ করাটা আপনার প্রফিটেবল হওয়া শুরু হলো। সো হাব এন্ড স্পোক এটা হচ্ছে এই ধরনের, আমি যদি একটু ড্র করার চেষ্টা করি যদি কেউ অপরিচিত না হয়ে থাকেন। আহ, আচ্ছা, এটা সে হচ্ছে দুবাই এয়ারপোর্ট, এটা হচ্ছে হাব। তো বাংলাদেশ থেকে ফ্লাইট যায় দুবাইতে, আপনার ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, চায়না থেকে যায়, তারপর অন্যান্য কান্ট্রিজ, আফগানিস্তান থেকে আসলো, দেন সে সৌদি আরবিয়া থেকে আসলো। এটা হচ্ছে হাব। এই এই যে আপনি চারপাশে যেগুলো দেখতে পাচ্ছেন দিস আর স্পোক, এবং সবাইকে এমিরেটস আইদার তার নিজের ফ্লাইটে নিয়ে আসলো অথবা অন্য এয়ারলাইন্সের সাথে যাদের সাথে শেয়ার্ড কন্ট্যাক্ট আছে তাদের ফ্লাইটে নিয়ে আসলো এবং সব প্যাসেঞ্জার্সকে এখান থেকে একসাথে করে তারা চলে গেল লন্ডনে। এখন ইন্ডিভিজুয়ালি যদি বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়া লাগতো, পাকিস্তান থেকে লন্ডনে যাওয়া লাগতো, তাহলে কতগুলো ফ্লাইট হতো এবং ওই ফ্লাইটে খরচ কেমন হতো, আর এমিরেটস যে হাব এন্ড স্পোক সিস্টেম ফলো করছে এটার খরচটা কেমন হচ্ছে, বোঝা গেছে? জি স্যার। So, এই কাজটা হচ্ছে আপনার এমিরেটস করে থাকে, আপনার ওই যে টার্কিশ এয়ারলাইন্স করে থাকে, তারপর ওই যে সৌদি এয়ারলাইন্স করে থাকে এই কাজটা, ঠিক আছে, হাব এন্ড স্পোক সিস্টেমে। এবং এটা অন্যান্য কান্ট্রিজও করে থাকে এবং এটা যখন করা শুরু হলো তখন তারা অন্যান্য ছোট যে এয়ারলাইন্স কোম্পানি সেগুলোকে একুয়ার করা শুরু করলো। এখন এটা কিভাবে পসিবল হলো, এটা তখন পসিবল হলো যখন গভর্নমেন্টের এই ডিরেগুলেশন একটা আপনার পাস হলো তখন। এখন এটা হওয়ার কারণে এই সিস্টেম থেকে একটা সাইনার্জি ক্রিয়েট হলো। কস্ট কমানোর কথা আমি বলেছি, কস্ট কমানো। সো এই সাইনার্জি ক্রিয়েশন ইজ রিলেটেড টু দিস কাইন্ড অফ ডিরেগুলেশন। ওকে, সো এভাবে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময়ে আপনার কি হলো, সাইনার্জি পাওয়া শুরু হলো এবং আপনার মার্জার অ্যাকুইজিশনস গুলো কি হলো, আপনার দেখা গেল যেটা পপুলার হবে বা এটা প্রফিটেবল হবে। বাট দেখা গেছে rather than drive for the this kind of shock, যে ধরনের এক্সাম্পল আমি দিলাম, মানে এই সময়ে মার্জিন অ্যাকুইজিশনটা বেশি হওয়ার কথা, যখন ডিরেগুলেশনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা বেশ বেনিফিট পাবো, বাট দেখা গেছে আপনার মার্জিন অ্যাকুইজিশন হয়েছে বিভিন্ন সময়ে কাইন্ড অফ, আমরা আইপিও যেমন দেখেছি যে বিভিন্ন সময়, কিছু সময় আইপিও অনেক বেশি ছিল, কিছু সময় আইপিও অনেক কম ছিল, এরকম ডিফারেন্ট টাইমসে দেখা গেছে যে কিছু সময় মার্জার অ্যাকুইজিশন অনেক বেশি বেড়ে গিয়েছে, কিছু সময় একদম মার্জ অ্যাকুইজিশন হচ্ছে না। এখন ম্যাটার হচ্ছে এই আহ, যে আমি এয়ারলাইন্স ডিরেগুলেশনে যে একটার কথা বললাম, এটা তো ওই সময়ে শুধুমাত্র এয়ারলাইন্স কোম্পানিগুলোর জন্য হয়েছে, অন্যান্য কোম্পানির জন্য তো এটা হয় নাই, বা অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য তো সেম কাজটা হয় নাই, বা অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য তো সাইনার্জিস তো ক্রিয়েট হওয়ার কথা না। বাট যেটা দেখা গেছে, সে ফর এক্সাম্পল 1960s-এ একই সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রির একুইজিশন হচ্ছে, 1980s-এ হচ্ছে, আবার আপনার 1990s-এর শুরুর দিকে দেখা যাচ্ছে কোনো ধরনের একুইজিশন নাই, এবং যখন হচ্ছে তখন শুধুমাত্র আহ একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে হচ্ছে না, এটা একসাথে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে হচ্ছে। হয়তোবা তখন ওই ইন্ডাস্ট্রিগুলোতে কোনো ধরনের ওই কস্ট কাটিং বা রেভিনিউ শেয়ারিং বা বিভিন্ন ধরনের শক, যেগুলো আমরা এক্সাম্পল দিলাম, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাহলে এটা একটা বিগ কোয়েশ্চেন, যদি মার্জার যদি ইন্ডাস্ট্রি শকের কারণে হয়ে থাকে
তাহলে কেন এটা আপনার একই সময় আবার ইন্ডাস্ট্রি শকের কারণে হয়ে থাকে? তাহলে কেন সব মার্জ একুইজিশন এক টাইমে হয়ে থাকে? নেক্সট হচ্ছে দেখা যাচ্ছে আপনার ডিফারেন্ট সময়ে একুইজিশন যখন হচ্ছে ডিফারেন্ট মোড অফ পেমেন্ট ব্যবহার করছে। মানে আমি যখন একটা কোম্পানিকে কিনে নিব, কোম্পানি এ যখন কোম্পানি বি কে কিনে নিবে, কোম্পানি এর হাতে তিনটা অপশন আছে। একটা হচ্ছে কোম্পানি এ কোম্পানি বি কে ক্যাশ পেমেন্ট করবে, আরেকটা হচ্ছে কোম্পানি এ কোম্পানি বি কে কোম্পানি এর শেয়ার দিবে, অথবা কোম্পানি এ কোম্পানি বি এর কিছু অংশের জন্য ক্যাশ দিবে, কিছু অংশের জন্য শেয়ার দিবে। বাট দেখা গেছে সে 1960s দেখা গেল যে ক্যাশের পেমেন্ট অনেক বেশি হচ্ছে, 80s দেখা গেল আবার শেয়ার পেমেন্টের মাধ্যমে একুইজিশন বেশি হচ্ছে। এখন আপনি সে একটা একটা ফার্নিচার কিনতে গেলেন। এখন ফার্নিচার কেনাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি টাকা ক্যাশে দিয়েছেন নাকি ক্রেডিট কার্ডে দিয়েছেন? এটার কারণে কি ফার্নিচারের ভ্যালু বাড়বে বা কমবে? হোয়াট ডু থিংক? আপনি ফার্নিচার কিনতে গিয়ে আপনার কাছে দুটো অপশন আছে, আইদার আপনি ক্যাশ পেমেন্ট করবেন অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন। এখন আপনি যে পেমেন্ট অপশন চুজ করেন না কেন, কোনো অপশন চুজ করলে কি আপনার ভ্যালু বাড়া বা কমার কথা ফার্নিচারের? না না, স্যার। একই থাকার কথা। বাট দেখা গেছে যে বিভিন্ন সময় যখন একুইজিশন হচ্ছে, কিছু সময় দেখা যাচ্ছে সব একুইজিশন ক্যাশ দিয়ে হচ্ছে, আবার কিছু সময় দেখা যাচ্ছে সব একুইজিশন স্টক দিয়ে হচ্ছে। সো ইট ইজ অ্যানাদার কোয়েশ্চেন যে কেন ডিফারেন্ট ওয়েবসে ডিফারেন্ট মোড অফ পেমেন্ট ব্যবহার করা হচ্ছে। এরপর যারা ডিফারেন্ট মোড অফ পেমেন্ট ব্যবহার করেছে তাদের পারফরমেন্স তুলনা করা হয়েছে যে কেমন হচ্ছে। দেখা গেছে যে কোম্পানিজ গুলো ক্যাশে পেমেন্ট করেছে, সে কোম্পানি এ কোম্পানি বি কে কিসে পেমেন্ট করেছে? ক্যাশে পেমেন্ট করেছে। তখন দেখা গেছে কোম্পানি এর লং টার্ম শেয়ার পারফরমেন্স ভালো হচ্ছে। আবার কোম্পানি এ যদি কোম্পানি বি কে শেয়ারের মাধ্যমে পেমেন্ট করে, তাহলে দেখা গেছে কোম্পানি এর লং টার্ম পারফরমেন্স খারাপ হচ্ছে। তাহলে আমরা দেখলাম কাদের পারফরমেন্স ভালো হচ্ছে, যারা ক্যাশ পেমেন্ট করছে, আর কাদের পারফরমেন্স খারাপ হচ্ছে, যারা স্টকে পেমেন্ট করছে। এখন কে কিসে পেমেন্ট করলো সেটার কারণে কেন আমার শেয়ার প্রাইস কম বেশি হতে পারে বা আমার পারফরমেন্স ফিউচার এফেক্টেড হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। ওকে, সো এটা করতে গিয়ে আপনার যেটা হলো এই কোয়েশ্চেন্স গুলো আমরা আনসার দিব পরের আলোচনায়। সো শ্লেফার এন্ড ভিশনি যেটা করলো আপনার মার্জার এন্ড অ্যাকুইজিশন, এটি একটা থিওরি প্রপোজ করলো। সেখানে যেটা দেখাতে চেয়েছেন যে বোথ একুয়ারিং এন্ড টার্গেট কোম্পানি তাদের শেয়ার মিসপ্রাইস হতে পারে বিকজ অফ কোরিলেটেড মিস্টেক বাই ইনভেস্টর যদি সিস্টেমেটিক মিস্টেক করে থাকে। আমরা বলেছিলাম যে সিস্টেমেটিক মিস্টেক মিন্স যখন সব ইনভেস্টর একই ধরনের মিস্টেক করে থাকে। ওকে, সো ইনভেস্টররা সিস্টেমেটিক মিস্টেক করে থাকে এবং লিমিটস টু আরবিট্রেজ। সো সিস্টেমেটিক মিস্টেক থাকলে এটাকে মার্কেট থেকে কারেকশন করার জন্য কাদের রোল প্লে করতে হবে? সিস্টেমেটিক মিস্টেক যদি মার্কেটে থাকে, এটার থেকে বের হয়ে আসার জন্য কাকে মার্কেটে রোল প্লে করতে হবে? arbitrage investors. আরবিট্রেজার্সদের বা সফিস্টিকেটেড ইনভেস্টরসদের, তাই তো? বাট লিমিটস টু আরবিট্রেজ থাকার কারণে কি হলো, মার্কেটে মিস প্রাইসিং থেকে গেল।
আহ এবং দেখা গেছে যে মার্কেটে মার্জার বা অ্যাকুইজিশনের ব্যাপারে সাইনার্জির ব্যাপারে একটা পারসেপশন আছে। পারসেপশন বলতে আমি আহ মনেই করে নিচ্ছি যে 1+1 হলে অটোমেটিক্যালি এটা 3 হয়ে যাবে। এটা কেউ মনে করে নিচ্ছে না যে 1+1 হলে এটা আবার 1 হয়ে যেতে পারে, এটা কেউ মনে করছে না। সবাই মনে করছে কি 1+1 = 2 হতে পারে, এটাও কেউ মনে করছে না। সবাই মনে করছে কি যে 1+1 হলে সবসময় কি হতে পারে, 3 হতে পারে। সো আপনি তো স্বপ্ন দেখছেন যে এই এর সাথে বি যোগ হলে খরচ কমে যাবে। এখন দেখা গেল বি এর যে অবস্থা, এর খরচ আবার ডাবল হয়ে গেল। ওকে, সেরকমও তো হতে পারে, বাট এরকম কেউ চিন্তা করছে না। সো এখন ম্যানেজার্সরা এই মিসপ্রাইসিং গুলোকে অবজার্ভ করলো যে একুয়ারিং কোম্পানি এবং টার্গেট কোম্পানির শেয়ারের মধ্যে মিসপ্রাইসিং হতে পারে, এবং সে অনুযায়ী এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করলো। কিভাবে করলো সেটা আমরা দেখি এবং এটার ফাইন্ডিংস গুলো আমরা সামারাইজ করি। দেখা গেছে যে ওভারভ্যালুড কোম্পানিজ ইউজ দ্য স্টক ফর একুইজিশন। মানে আপনি যখন একটা কোম্পানিকে কিনে নিচ্ছেন, আপনার কাছে দুটো অপশন, একটা হচ্ছে শেয়ার পেমেন্ট, শেয়ারের মাধ্যমে পেমেন্ট করা, একটা হচ্ছে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করা। এখন আপনি যদি দেখেন আপনার শেয়ারটা বেশি প্রাইসে কেনা বেচা হচ্ছে, আপনার কাছে কি ক্যাশ পেমেন্টটা লাভজনক হবে নাকি শেয়ার দিয়ে পেমেন্ট করাটা লাভজনক হবে? বোঝা শেয়ার যাচ্ছে কি দিন। বলতে? শেয়ার দিয়ে পেমেন্ট করাটা লাভজনক হবে। এই জন্য দেখা গেছে যে কোম্পানিজ গুলো ওভার ভ্যালুড, তারা সবসময় কোনটাকে প্রেফার করে, ক্যাশ পেমেন্ট নাকি স্টক পেমেন্ট? Stock. স্টক। এখন ইনভেস্টরসরা তো আর বোকা না। ইনভেস্টররা জানে যে যারা একুয়ারিং কোম্পানি, যারা শেয়ার দিয়ে টার্গেট কোম্পানিকে কেনার চিন্তা করলো, প্রবাবলি তাদের শেয়ার প্রাইসটা ওভার প্রাইসড। প্রবাবলি তাদের শেয়ার প্রাইসটা কি ওভার প্রাইসড। আদারওয়াইজ সে এটা শেয়ার দিয়ে কি করতো না, কোম্পানি বি কে কিনতে যেত না। সে হয়তো তার ফ্রি ক্যাশ ফ্লো আছে, সেটা দিয়ে কোম্পানি বি কে কিনতে যেত। এখন ইনভেস্টররা যদি এটা রিয়েলাইজ করে, এবং ইনভেস্টররা রিয়েলিটা রিয়েলাইজ করে, এই জন্য আমি একটু আগে বলছিলাম যে কোম্পানিটা একুইজিশন ডিক্লেয়ার করেছে, সে কোম্পানির জন্য বা ইনভেস্টরদের জন্য কমন রিকমেন্ডেশন হচ্ছে ওই কোম্পানির শেয়ার কি করে দেওয়া, ক্রয় করা নাকি বিক্রি করা? বিক্রি করা স্যার। শেয়ার বিক্রি করে দেওয়া। কারণ হচ্ছে সে শেয়ার দিয়ে একুইজিশন করছে, এটা একটা সিগন্যাল দিচ্ছে প্রবাবলি তার শেয়ার ওভার প্রাইস, এবং সে তার ওভার প্রাইস শেয়ারকে একটা কারেন্সি হিসেবে ব্যবহার করছে। ওকে, তাহলে কমন রিকমেন্ডেশন হচ্ছে একুয়ারিং কোম্পানির শেয়ার কি করা, বিক্রি করা। এবং এই জন্য একটা কোম্পানি যখন একুইজিশন ডিক্লেয়ার করে, বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে ভ্যালু ডিস্ট্রাকটিভ একুইজিশন হতে পারে, আরেকটা হচ্ছে ওভার প্রাইস স্টক হতে পারে। এই সবগুলো কারণ মিলে কি হয়, একুয়ারিং কোম্পানির শেয়ার প্রাইস কমতে থাকে। এখন একুয়ারিং কোম্পানি যখন তার ওভার প্রাইস শেয়ার দিয়ে একটা টার্গেট কোম্পানিকে চিপ প্রাইসে কিনে নিল। কেন আমি চিপ প্রাইসে বলছি, আপনি যখন আপনার বেশি প্রাইসের শেয়ার দিয়ে একটা অ্যাসেটকে কিনে দিলেন, আপনার কাছে দামটা কি এক্সপেন্সিভ হলো নাকি চিপ হলো? বোঝাতে পারছি আমি কি বলছি? স্যার আরেকবার বলুন স্যার। আপনি যখন আপনার শেয়ারটা ওভার প্রাইসড, এটা দিয়ে যখন আপনি যে কোনো কিছু কিনে নিলেন, আপনার যে জিনিসটা কিনলেন সেটাকে আপনি চিপ প্রাইসে পেলেন নাকি আপনার এক্সপেন্সিভ প্রাইসে পেলেন? আপনার শেয়ার তো ওভার প্রাইস, চিপে পাইছি স্যার। চিপে পেয়েছেন। এখন দেখেন, চিপে যখন কোনো কিছু পাচ্ছেন, তখন কি আপনার ভ্যালু বাড়ার কথা না? আপনি যখন চিপে কোনো কিছু বাই করতে পারছেন, আপনার কি করার কথা, ভ্যালু বাড়ার কথা। সো দুটো জিনিস একসাথে ঘটছে।
একটা হচ্ছে শেয়ার প্রাইস কমছে কিসের কারণে, ইনভেস্টররা সিগন্যাল পেয়েছে এটা ওভার প্রাইসড, আর তাহলে শেয়ার প্রাইস কমার কথা। আরেকটা কারণে শেয়ার প্রাইস কেন বাড়ার কথা, কারণ হচ্ছে ওভার প্রাইস দিয়ে আপনি যখন কি করছেন, আপনি যখন একটা টার্গেট কোম্পানিকে কিনছেন আপনার প্রাইসটা কি পড়ছে, কম পড়ছে। তো প্রাইস যদি কম পড়ে তাহলে আপনার ভ্যালু কি করার কথা, বাড়ার কথা। আপনি যখন কোন একটা 1,000 টাকার অ্যাসেট আপনি কম প্রাইসে কিনতে পারলেন, আপনার নেট প্রেজেন্ট ভ্যালু কি হবে, বেশি হবে না? আর যে কোম্পানিগুলো আন্ডার ভ্যালুড কোম্পানি, তা আন্ডার ভ্যালুড মানে যাদের শেয়ার প্রাইস কম ফেয়ার ভ্যালু চেয়ে, তারা সবসময় কি প্রেফার করে, ক্যাশ পেমেন্ট প্রেফার করবে নাকি শেয়ার পেমেন্ট প্রেফার করবে? তারা শেয়ার পেমেন্ট প্রেফার করবে না, কারণ হচ্ছে তাদের শেয়ারের ফেয়ার ভ্যালু, তাদের শেয়ারের ফেয়ার ভ্যালু বেশি, বাট বেশি তাদের মার্কেটে প্রাইস কম। তো তারা যদি শেয়ারে পেমেন্ট করে, তারা এমন কিছু শেয়ার মার্কেটে বিক্রি করে দিচ্ছে যেটা প্রাইস বেশি পাওয়ার কথা, বাট তারা কম পাবে। এই জন্য আন্ডার ভ্যালুড ফার্ম কখনো কি করবে না, আন্ডার ভ্যালুড ফার্ম সবসময় কিসে পেমেন্ট করবে, ক্যাশ ক্যাশে পেমেন্ট করবে। ঠিক আছে, এখন আন্ডার ভ্যালুড ফার্ম যদি ক্যাশে পেমেন্ট করে, এখন এই কোম্পানিটা তো আন্ডার ভ্যালুড, যে কোম্পানিটা একুয়ারিং কোম্পানি, এখন আন্ডার ভ্যালুড কোম্পানি ইন দ্য লং রান প্রাইস কি হবে, এপ্রিসিয়েট হবে। প্রাইস যদি এপ্রিসিয়েট হয় তাহলে তার রিটার্ন কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, বাট শর্ট রানে আমি হয়তো কি দেখতে পারি, শর্ট রানে আমি হয়তো আপনার প্রাইস ফল দেখতে পারি, if investors are irrational and they don't understand that it is really an undervalued company. Okay, আর শ্লেফার এন্ড ভিশনি একুইজিশন যে বিভিন্ন ওয়েবে হয়ে থাকে সেটা সম্পর্কে কি বলছে, সেটা সম্পর্কে তারা বলছে managers know when mergers are perceived as synergistic and time them. ম্যানেজার্সরা আপনার, এটা রেশনাল ম্যানেজার্স এর পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে যে যদি ম্যানেজার্সটা বুঝে যে কখন এই সাইনার্জিটা পাওয়া যাবে, তখন তারা মার্জার এন্ড অ্যাকুইজিশন ডিসিশন নিয়ে থাকে এবং তারা এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি টাইম করার চেষ্টা করে। অ্যাপ্রোপ্রিয়েটলি টাইম করার চেষ্টা করা হচ্ছে যখন সাইনার্জি পাওয়া যাবে তখন অ্যাকুইজিশনের ডিসিশনটা নেবে। ইন জেনারেল যখন মার্কেট ওভার ভ্যালুয়েশন হবে, আমরা হট মার্কেটের কথা বলছিলাম যে কখনো মার্কেটে বাবল থাকে, কখনো মার্কেটে বিয়ারিশ থাকে। মার্কেটে যদি ওভারঅল বুলিশ কন্ডিশন থাকে, তার মানে হচ্ছে মার্কেট ইজ জেনারেলি ওভার প্রাইসড, তখন আপনার কোন পেমেন্টটা বেশি হবে, ক্যাশ পেমেন্ট বেশি হবে নাকি স্টক পেমেন্ট বেশি হবে? স্টকস আর মার্কেট যদি বিয়ারিশ থাকে, মার্কেট যদি জেনারেলি বিয়ারিশ থাকে কি পেমেন্ট বেশি হবে? ক্যাশ পেমেন্ট। ওকে, এখন আমরা ডেটা দেখি। এখানে আমরা ডেটা দেখছি 1977 থেকে 1999 পর্যন্ত। সো 1977 থেকে যেটা 1979, আমি প্রথম কলাম ইন্ডিকেট করছি, এটা হচ্ছে 1980s এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর 1987 থেকে 1989 যে সময়টা, এটা হচ্ছে 1990s এর কথা বলা হচ্ছে। এরপরে যে সময়টা, এটা কখনকার কথা বলা হচ্ছে? 1990s. 2000s। 1997 থেকে 1999 এটা হচ্ছে লেট 2000s। ঠিক আছে, 2000 দশকের শেষের দিকে। এখন এই সময়ে আপনার যে বিভিন্ন মার্জার এন্ড অ্যাকুইজিশন হয়েছে, এই সংখ্যাগুলো আমরা একটু দেখি। আপনার একুয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন একুয়ারের কলামে, আর টার্গেট কোম্পানির সংখ্যা দেখতে পাচ্ছেন আপনার থার্ড কলামে। এখন
আপনার স্টকের পেমেন্ট কখন বেশি হয়েছে দেখেন তো ওভারঅল ইন জেনারেল স্টকের পেমেন্ট কখন বেশি হয়েছে 80-এ 90-এ নাকি 2000-এ Late 2000. লেট 2000-এ আচ্ছা ম্যাটার হচ্ছে এই সময়টা একটা ওভার ভ্যালুয়েশন পিরিয়ড ছিল এই সময়টাতে ওভার ভ্যালুয়েশন পিরিয়ড ছিল আচ্ছা আমরা এখান থেকে আসি আমরা এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে আহ, যখন আপনি ইয়ার টু ইয়ার ডেটা দেখবেন তখন দেখবেন যে এই 80-এ মার্জার এন্ড অ্যাকুইজিশনের সংখ্যা অনেক কম বাট 90-এ বেশ অনেক বেশি মানে অ্যাবাউট 10 টাইমস বেশি বা 14 টাইমস বেশি বা 13 টাইমস বেশি আর এখানে দেখেন এই সময়টা তো আরো অনেক বেশি তো আমরা পার্টিকুলার এই সময়গুলো নেওয়া হচ্ছে কারণ এই দশকগুলোতে অন্যান্য ইয়ারে তত মার্জিন অ্যাকুইজিশন হয় নাই যতটা না এই লেট 3 ইয়ার্স এ হয়েছে সো এইখান থেকে আমরা যেটা কনক্লুড করছি সেটা হচ্ছে মার্জার অকার্স ইন ওয়েভ নেক্সট হচ্ছে 80-এ যে আপনার সময়টা এখানে আপনার ক্যাশ পেমেন্টটা বেশি দেখছেন নাকি স্টক পেমেন্ট বেশি দেখছেন কোন পেমেন্টটা বেশি দেখা যাচ্ছে Cash. ক্যাশ পেমেন্ট বেশি দেখা যাচ্ছে তো এই সময়টাতে আপনি যদি মার্কেটের ভ্যালুয়েশন দেখেন ইন জেনারেল লো ভ্যালুয়েশন ছিল আর এই সময়টাতে আপনি দেখেন যে ক্যাশ পেমেন্ট বেশি এই সময়টাতে লো ভ্যালুয়েশন ছিল বাট এই সময়টাতে আপনার স্টকের পেমেন্ট বেশি এই সময়টাতে মার্কেটে হাই ভ্যালুয়েশন ছিল দেন আপনার এই ভ্যালুয়েশনস আপনি কিভাবে বুঝবেন এই ভ্যালুয়েশনস বোঝার জন্য আমরা যেটা করি মার্কেট টু বুক ভ্যালু রেশিও আমরা দেখি আমরা বলছিলাম যে ওভার প্রাইসড কোম্পানিজ টার্গেট হুইচ কোম্পানিজ আন্ডার প্রাইসড কোম্পানি যে কোম্পানিগুলো বেশি প্রাইসে ট্রেড হচ্ছে তারা কোন কোম্পানিগুলোকে টার্গেট করে কম প্রাইসে কেনার জন্য যে কোম্পানিগুলো আন্ডার প্রাইসড সো ওভার প্রাইস বা আন্ডার প্রাইসড এটা বোঝার জন্য অনেকগুলো মেট্রিক্স আছে তার মধ্যে একটা মেট্রিক হচ্ছে মার্কেট টু বুক ভ্যালু রেশিও সো দেখেন যে যে কোম্পানিগুলো নন মার্জার বা মার্জারে যায় নাই তাদের রেশিও মার্কেট টু বুক ভ্যালু ছিল 2.75 আর যারা মার্জারে গিয়েছে তাদের রেশিও ছিল কত 3.13 তার মানে তাদের ভ্যালুয়েশন বেশি ছিল সো মার্জার কোম্পানিজ আর রিলেটিভলি মোর ওভারভ্যালুড relative to companies which didn't engage in merger এখন overpriced companies are likely to acquire the target companies so overpriced company গুলোর আপনার মার্কেট টু বুক ভ্যালু দেখেন 3.43 which is higher than the target companies market to book value সো এই এভিডেন্স গুলো আমরা কিসের জন্য সাপোর্ট পাচ্ছি আমরা একটু আগে যে কনক্লুশন করেছিলাম সেটার জন্য আমরা সাপোর্ট দিচ্ছি সেটার জন্য আমরা সাপোর্ট দিচ্ছি বা সেটার এভিডেন্স আমরা পাচ্ছি ওকে এখন আমরা এই ফিগারে যেটা দেখতে চাই সেটা হচ্ছে ডিফারেন্ট টাইমে যে স্টক পেমেন্ট করা হয়েছে বা ক্যাশ পেমেন্ট করা হয়েছে অথবা মিক্স অফ ক্যাশ এন্ড স্টক পেমেন্ট করা হয়েছে এটা কখন কোনটা ডমিনেন্স ছিল স্টকের কালার হচ্ছে রেড আর ক্যাশের কালার হচ্ছে ব্ল্যাক আমাকে গ্রাফ দেখে বলেন কখন আপনার রেডটা অনেক বেশি ছিল বা রেড এর পার্সেন্টেজ অনেক বেশি 94 to 98, 19 94 to হ্যাঁ 1998, 1994 to 1998 8. ঠিক আছে সো
এই সময়টাতে আপনার স্টক ভ্যালুয়েশন বেশি ছিল, আর কোন সময় ক্যাশের বেশি ছিল, ক্যাশ পেমেন্ট বেশি ছিল, এই সময়টাতে ক্যাশ পেমেন্ট এটা প্রপোর্শন বেশি ছিল। সো ক্যাশ পেমেন্টের প্রপোর্শন যখন বেশি থাকে তখন আমরা কি ইনফার করতে পারবো যে মার্কেটে ওভারঅল ভ্যালুয়েশন কি ছিল, কম ছিল। আর যখন স্টক ভ্যালুয়েশন বেশি থাকে তখন মার্কেট ওভারঅল ভ্যালুয়েশন কি থাকবে, কম থাকবে। ঠিক আছে? এখন ভ্যালিড কোয়েশ্চেন হচ্ছে যে টার্গেট কোম্পানি যারা শেয়ার হোল্ডার্স, তারা যদি জানে যে একটা অ্যাকোয়ারিং কোম্পানি তার ওভার প্রাইস শেয়ার দিয়ে আমাদেরকে পারচেস করতে চাচ্ছে, তাহলে টার্গেট কোম্পানির শেয়ার হোল্ডার্সরা কেন এগ্রি হয়, কি কারণ হতে পারে? সেখানে আমরা দুটো কারণ বলছি। একটা হচ্ছে যদি টার্গেট কোম্পানি যে ম্যানেজার্সটা আছে তাদের কেরিয়ার শর্ট টার্ম হয়ে গেছে, মানে তাদের আর বেশিরভাগ ম্যানেজার্স খুব সিনিয়র, দে আর ভেরি ক্লোজ টু দ্য রিটায়ারমেন্ট, এটা একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হতে পারে টার্গেট কোম্পানি যারা ম্যানেজার্স তাদেরকে অ্যাকোয়ারিং কোম্পানির পক্ষ থেকে বলা হলো যে ইফ ইউ গেট এগ্রিড ইউ উইল বি কম্পেনসেটেড এডিকুয়েটলি। সো তারা যদি দেখে যে প্রেজেন্ট ভ্যালু অফ কিপিং our career with the target company separately is lower than the compensation I am getting from the acquiring company, তখন তারা কিসের সাথে এগ্রি হবে? তখন তারা acquiring কোম্পানির অফার এগ্রি হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, সিজন ইকুইটি অফারিং এবং শেয়ার বাইব্যাক। এটা আমরা কোন আলোচনায় আন্ডারে পড়বো? মার্কেট টাইমিং। আমরা বলেছিলাম যে এই ম্যানেজার্স, রেশনাল ম্যানেজার্স অলওয়েজ টাইম দ্য মার্কেট। তো তারা তখনই শেয়ার নিয়ে আসে যখন তারা দেখে যে দেয়ার শেয়ারস আর ওভার প্রাইসড। সো আপনার ইউজুয়ালি আপনার যে ক্যাপিটাল স্ট্রাকচারে বলা হয়েছে যে আমার একটা অপটিমাল লিভারেজ রেশিও থাকবে। সো আমরা ট্যাক্স বেনিফিটের ব্যাপারে জানি, ডেট বেশি ইউজ করলে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, আবার ট্যাক্স ইউজ করলে আপনার ডেট বেশি ইউজ করলে ব্যাংক্রাপসি রিস্ক বেড়ে যায়। আপনার এই ব্যাপারগুলোর সাথে আমরা পরিচিত। এখন ম্যানেজার্সদেরকে এই ব্যাপারগুলো কি করতে হয়? আপনার ব্যালেন্সিং করে অপটিমাম ডিসিশন নিতে হয়। ইউজুয়ালি যে কোম্পানিজ গুলো রিস্কিয়ার কাইন্ড অফ আপনার যারা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের থেকে যারা ইকুইটি ফান্ডিং করে, স্টার্টআপ কোম্পানিজ গুলো, তারা সাধারণত ডেট রেশিওস কম রাখে। আর যারা আপনার লেস রিস্কিয়ার কোম্পানিজ তারা ডেট রেশিওস বেশি রাখার চেষ্টা করে। সো basically what is the rational thing to predict that আপনার শেয়ার প্রাইস এটা ইনফরমেশন বেসড থাকবে। এটা ইনফরমেশন, পজিটিভ ইনফরমেশন আসলে পজিটিভলি মুভ করবে, নেগেটিভ ইনফরমেশন আসলে নেগেটিভলি মুভ করবে। একটা কোম্পানি আইপিও তে আসবে নাকি সিজন ইকুইটি অফারিং এ আসবে নাকি রিপারচেস করবে, এটা একটা কোম্পানির ফান্ডামেন্টাল হতে পারে না। একটা কোম্পানি আইপিও তে আসলেই একটা কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যেতে পারে না, একটা কোম্পানি রিপারচেস ডিসিশন নিলে একটা কোম্পানির শেয়ার প্রাইস কমে যেতে পারে না। ভেরি ফান্ডামেন্টাল। কারণ হচ্ছে একটা কোম্পানি, নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স বলছে কেন আমি আইপিও তে আসছি, প্রবাবলি আমার ডেট ইকুইটি রেশিও বেশি আছে, আমাকে কমাতে হবে, অথবা আমি কেন রিপারচেসে যাচ্ছি, অথবা আমার ডেট ইকুইটি রেশিও কম আছে, আমাকে বাড়াতে হবে। এই ব্যাপারগুলো ব্যালেন্সিং করার জন্য আমি কি করি? ইকুইটি অফার করার ডিসিশন নিই বা ইকুইটি রিপারচেস করার ডিসিশন নিয়ে থাকি। এখন ম্যাটার হচ্ছে যেটা দেখা গেছে, একটা কোম্পানি যখন ডিক্লেয়ার করে যে আমরা ইকুইটি অফার করব, দেখা যায় যে তাদের শেয়ার প্রাইস কমে, আর যে কোম্পানিটা ডিক্লেয়ার করলো যে তারা রিপারচেস করবে তাদের শেয়ার প্রাইস বাড়ে, এটা দেখা যায়। কারণ দেখা গেছে এটা কেন হয়,
কোম্পানিজ গুলোর ক্ষেত্রে দেখা গেছে কোম্পানি ইনস্টিড অফ রিলাইং সোললি যে আমাকে অপটিমাম ডেট ইকুইটি রেশিওতে পৌঁছাতে হবে, তারা তখনই আইপিও নিয়ে আসে যখন মার্কেটে হাই ভ্যালুয়েশন থাকে এবং তারা আপনার ওভারভ্যালুড যে কোম্পানিজ গুলো তাদের ইস্যুয়েন্স অ্যাক্টিভিটি বেশি হয়, এবং যে কোম্পানিজ গুলো ইস্যুয়েন্স অ্যাক্টিভিটি বেশি করে থাকে তাদের ফিউচার রিটার্ন নেগেটিভ বা কম হয়। সেখানে একটা আমরা নাম্বার দেখতে পাচ্ছি 5 ইয়ার্স এ তাদের মার্কেট অ্যাডজাস্টেড রিটার্ন হয় -30%। সো এখানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা কোম্পানির ফিউচার রিটার্ন যারা ইস্যুয়েন্স অ্যাক্টিভিটি করেছে তাদের রিটার্ন কিভাবে কমে গেল ওভার দ্য লং রান। আর এই ব্যাপারগুলো আমরা আগে থেকে জানি যে অন এন অ্যাভারেজ আইপিওস এক্সপেরিয়েন্স ফার্স্ট ডে পজিটিভ রিটার্ন, বাট ইন দ্য লং রান আইপিও আন্ডার পারফর্ম। তো এখানে আমরা কিছু ফিগার দেখতে পারি যে র রিটার্ন, আইপিও লং রান পারফরমেন্স। আর আপনি যখন এটা মার্কেট রিটার্নের সাথে কম্পেয়ার করবেন অথবা বিভিন্ন ইন্ডেক্সের সাথে অ্যাডজাস্ট করবেন, সে আপনার একটা আইপিও থেকে রিটার্ন আসলো 20%, বাট ডিএসসি এক্স থেকে রিটার্ন আসলো সে 25%, তখন তো রিয়েলি আপনার আইপিও ভালো করে নাই, আপনার আইপিও তে 5% আন্ডার পারফর্ম করেছে। সেই ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে রিলেটিভ টু মার্কেট কিভাবে আপনার আইপিও আউট পারফর্ম বা আন্ডার পারফর্ম করে থাকে। এবং একটু আগে যেটা আমরা বলছিলাম যে আইপিও হ্যাপেন্স মোস্টলি ইন হট মার্কেট, সেটির এভিডেন্স দেখানো হচ্ছে আপনার 1990s এর বাবল হওয়ার আগের সময়টা, 1990s এর বাবল হওয়ার আগের সময়টা আপনার বাবল, এই সময়টাতে আইপিও বেশি আসছিল। আবার আপনার 2000 এ বাবল বার্স্ট হওয়ার আগে তখন ওভার ভ্যালুয়েশন ছিল, তখন আইপিও বেশি আসছিল। এবং আইপিও সংখ্যা দিয়ে আমরা কিন্তু সেন্টিমেন্ট ইন্ডেক্সের রিলেশন দেখি, যে আমাদের খেয়াল আছে যে আমরা বেকার নুক্লারের সেন্টিমেন্ট ইন্ডেক্সে দেখেছিলাম একটা মেট্রিক হচ্ছে কি যে সেন্টিমেন্ট ইন্ডেক্স, এটা একটা একটা ভেরিয়েবল কিসের উপর ডিপেন্ড করা, সেটা হচ্ছে নাম্বার অফ আইপিও অ্যাক্টিভিটিস। এই ফিগারটা আমরা অলরেডি আগে দেখেছি যে ডিফারেন্ট পিরিয়ডস এ, সো 1980 থেকে 1989 এই সময়টাতে আইপিও ছিল ইন টোটাল 2043, বাট পরের 8 বছর এই সময়টাতে আইপিও হয়ে গেছে 3613। এই এই সময়টা জেনারেলি বুলিশ পিরিয়ড ছিল এই সময়টা। সো এখানে আপনি দেখছেন যে আইপিও সংখ্যা বেশি এবং আইপিও রিটার্ন অনেক বেশি ছিল 40%, বাট আপনি দেখেন লং রানে দে আন্ডার পারফর্ম দ্য মার্কেট, মার্কেট থেকে 20% কম রিটার্ন দিয়েছে। এবং এই সময়টা বাবল বার্স্ট হয়েছে লেট 2000-এ, তো তখন আপনার আইপিও সংখ্যা দেখেন কমে গেছে। সেই সময়টা কিন্তু বিয়ারিশ পিরিয়ড ছিল, বাট এরপরে একটা সময় লং টাইম, বাট এই সময়ের মধ্যে প্রবলেম হচ্ছে এখানের মধ্যে আবার 6-7-এর একটা ইয়ে আছে, আপনার গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। সো এটাকে দিয়ে সময়ের মধ্যে ইনক্লুডেড, এখান থেকে আমরা ক্লিয়ার পিকচার পাবো না। বাট ইন জেনারেল 2001 থেকে 2015 যদি আমরা বলি, মানে 2001 থেকে 2006 পর্যন্ত ওভার ভ্যালুয়েশন ছিল, বাট 6-7 এর মার্কেট কলাপসের পর একটা বড় সময় জুড়ে আপনার মার্কেট বিয়ারিশ ছিল। সো ওভারঅল এই 15 বছর সময় দেখেন মাত্র 1661টা আইপিও আসছে, যেখানে আপনার 1999 বা 2000 এই 2 বছরে আপনার 858 আইপিও আসছে। সো 2000 এর শেষের দিকে এসে আপনার মার্কেট কি হলো, মার্কেট বার্স্ট হলো, বা আপনার ইন্ডেক্স ক্রাশ করলো। 2 বছরে যে পরিমাণ আইপিও আসছে, পরের 15 বছরে তার মাত্র ডাবল আইপিও আসছে। ওকে, সো এখানে আমরা বাইবেকের একটা কনক্লুশনে যাচ্ছি, সেটা হচ্ছে যেই কোম্পানিজ আইপিও তে গেলে যেভাবে ইনভেস্টর রেশনাল ইনভেস্টরস বুঝে যে প্রবাবলি শেয়ার প্রাইস অফ দ্য ইস্যুইং কোম্পানি ইজ ওভার প্রাইস, এই জন্য তারা আইপিও তে আসছে। একই সাথে আপনার যারা
রিপারচেস করে থাকে কোম্পানিজ গুলো, ইনভেস্টররা বুঝে কেন তারা রিপারচেস করছে। কারণ হচ্ছে আপনার প্রবাবলি শেয়ারস আর আন্ডার প্রাইসড, এই জন্য কোম্পানির শেয়ার আপনার রিপারচেস করে নিচ্ছে। সো আইপিও রেসপন্সে যদি প্রাইস ফল করে, মানে আইপিও করলে প্রাইস যদি ফল করে, রিপারচেসের রেসপন্সে প্রাইস রাইজ করে। কারণ রেশনাল ইনভেস্টরস আন্ডারস্ট্যান্ড দ্যাট যে রিপারচেস করা হচ্ছে বিকজ দ্য স্টকস আর আন্ডার প্রাইসড। সো আমরা ওভারঅল যা দেখলাম যে ম্যানেজার্স টেক অ্যাডভান্টেজ অফ মার্কেট টাইমিং। তারা ইস্যুয়েন্স অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় যখন বুলিশ পিরিয়ড, আর যখন বিয়ারিশ পিরিয়ড তখন তারা রিপারচেস করে থাকে। সো এটা সিওস থেকে ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয়েছিল, গ্রাহাম এই কাজটা করেছে 2001 and 2004 এর দুটো পেপারে। তো সিও থেকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কখন শেয়ার ইস্যুস করে থাকো। তো তারা বলেছে যে 66% বলেছে যে আমরা যখন দেখি যে মার্কেটে ওভার ভ্যালুয়েশন আছে তখন আমরা শেয়ার ইস্যু করি। আর 86% বলেছে যে তাদের শেয়ার যখন তারা আন্ডার প্রাইস দেখে তখন তারা রিপারচেস করে থাকে। So in together, this provide evidence that in a inefficient market, managers exploit the market timing and capture value for the existing shareholders. ঠিক আছে? So আমাদের ক্যাটারিং টপিকটা বাকি থাকলো, ক্যাটারিং রিলেটেড, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। Thank you.